রাত যত গভীর হচ্ছে, দেশের অর্থনীতি ঘিরে আতঙ্কের ছায়াও যেন তত ঘন হয়ে উঠছে। রাজনীতির মঞ্চে চলছে ক্ষমতার খেলা, আর সেই খেলার আড়ালে নিঃশব্দে রক্তক্ষরণ হচ্ছে দেশের ব্যাংকিং খাতে। যে খাত একসময় ছিল অর্থনীতির প্রাণ, আজ সেটিই পরিণত হয়েছে বিতর্ক, দুর্নীতি আর লুটপাটের অন্ধকার করিডোরে। আর এবার সেই করিডোর থেকে বেরিয়ে এসেছে এমন কিছু তথ্য যা শুনে সাধারণ মানুষের চোখ কপালে ওঠার মতো অবস্থা। কারণ এবার আর অভিযোগ নয়, খোদ দেশের কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পর্যায় থেকে স্বীকার করা হয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে লাখ লাখ কোটি টাকা উধাও হয়ে গেছে। ঋণের নামে টাকা বের হয়েছে, কিন্তু নেই কোনো প্রকৃত জামানত, নেই নিরাপদ গ্যারান্টি, যেন কাগজে কলমে তৈরি করা এক বিশাল আর্থিক মরীচিকা। আর এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো, যাদের দায়িত্ব ছিল এই লুট ঠেকানো, আজ তারাই আবার বসছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি দেশবাসীর সামনে স্বীকার করেন, ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়া হয়েছে, যার বিপরীতে কার্যকর কোনো নিরাপদ সম্পদ নেই। অর্থাৎ এই টাকা ফেরত আসার সম্ভাবনা এখন প্রায় অন্ধকারে হারিয়ে গেছে। কিন্তু দেশের মানুষ যখন এই বক্তব্য শুনে হতবাক, ঠিক তার পরের দিনে আসে আরও বিস্ফোরক সিদ্ধান্ত। যে সময় দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় আর্থিক বিপর্যয় ঘটেছে, সেই সময় বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে থাকা মোহাম্মদ খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে। আর এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কারণ সমালোচকদের প্রশ্ন, পাহারাদারের দায়িত্বে থাকা কেউ যদি লুট ঠেকাতে ব্যর্থ হন, তবে তাকে আবার কেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাংকের দায়িত্ব দেওয়া হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এটি কেবল নিয়োগ নয়, বরং ক্ষমতার এক জটিল রাজনৈতিক সমীকরণ। এমন একজনকে সামনে আনা হয়েছে যিনি পুরো সিস্টেমের ভেতরের পথঘাট খুব ভালো করেই জানেন। কোথায় কিভাবে টাকা বের হয়, কোন কাগজে স্বাক্ষর লাগে, কিভাবে নিয়মকে পাশ কাটিয়ে লুটপাট বৈধ দেখানো যায়, এসব তার অজানা নয়। 2024 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সরকারের সময় খুরশিদ আলমকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অভিযোগ আছে, সেই সময় দেশের কয়েকটি বড় শিল্পগোষ্ঠী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বের করে বিদেশে পাচার করলেও কার্যকর কোনো প্রতিরোধ দেখা যায়নি। বিশেষ করে এস আলম গ্রুপকে ঘিরে যে বিতর্ক, তা দেশের অর্থনীতির ইতিহাসে এখন এক আতঙ্কের নাম। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের ভেতরে ক্ষোভ বিস্ফোরিত হয়। কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নামেন। তাদের অভিযোগ ছিল, ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে লুটপাটের রাস্তা খুলে দিয়েছিলেন, আর সেই ক্ষোভের কেন্দ্রে ছিলেন খুরশিদ আলম। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয়। কিন্তু পদত্যাগের আগে সাংবাদিকদের সামনে তার একটি বক্তব্য আরও বেশি বিতর্ক তৈরি করে। তিনি বলেন, চাকরি বাঁচিয়ে রাখতে অনেক সীমাবদ্ধতার মধ্যেই কাজ করতে হয়েছে। এই একটি বাক্য যেন পুরো সিস্টেমের নগ্ন বাস্তবতাকে সামনে নিয়ে আসে। অর্থাৎ চাপের রাজনীতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কতটা অসহায় হয়ে পড়েছিল, সেই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যেই সামনে আসে আরেক তথ্য। রংপুরে কর্মরত থাকার সময় 54 লাখ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। যদিও অভিযোগ প্রমাণের বিষয় আদালতের হাতে, কিন্তু এমন বিতর্কিত অবস্থায় তাকে ইসলামী ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান বানানোয় জনমনে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুরো ঘটনাটির পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক হিসাব। ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাবের কেন্দ্রবিন্দু। বিভিন্ন মহলের ধারণা, এই ব্যাংকের নিয়ন্ত্রণ মানে বিশাল আর্থিক শক্তির নিয়ন্ত্রণ। আর সেই কারণেই ক্ষমতাসীন রাজনৈতিক বলয় এই ব্যাংকের উপর নিজেদের প্রভাব ধরে রাখতে মরিয়া। অনেকে বলছেন, অতীতে আওয়ামী লীগও একই কৌশল নিয়েছিল। রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিজেদের ঘনিষ্ঠ গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছিল। আর সেই সুযোগেই এস আলম গ্রুপের মতো শক্তিশালী গোষ্ঠী ব্যাংকিং খাতকে কার্যত জিম্মি করে ফেলে। হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বের হয়ে যায় দেশের বাইরে। ফলাফল কি হয়েছিল তা আজ দেশের প্রতিটি মানুষ টের পাচ্ছে। অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, ডলার সংকট বাড়ে, রিজার্ভ কমে যায়, টাকার মান পড়তে থাকে, আমদানি ব্যয় বেড়ে যায় কয়েক গুণ, বাজারে আগুন লাগে নিত্য পণ্যের দামে। একসময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সরকার সময় মতো জ্বালানি আমদানি করতেও হিমশিম খেতে থাকে। শুরু হয় লোডশেডিং, বিদ্যুতের অভাবে শিল্প কারখানার উৎপাদন কমে যায়, অসংখ্য মানুষ চাকরি হারায়, উৎপাদন কমায়, রপ্তানিও কমে যায়। অর্থাৎ একটি ভুল আর্থিক সিদ্ধান্ত পুরো অর্থনীতিতে তৈরি করে ভয়াবহ চেইন রিঅ্যাকশন। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পেছনেও এই অর্থনৈতিক চাপ বড় ভূমিকা রেখেছিল। কারণ মানুষ রাজনৈতিক সংকট অনেক সময় মেনে নিতে পারে, কিন্তু পেটের সংকট মেনে নিতে পারে না। যখন বাজারে চাল, তেল, ডাল, গ্যাস সবকিছুর দাম নাগালের বাইরে চলে যায়, তখন ক্ষোভ জমতে জমতে বিস্ফোরণের রূপ নেয়।
আজ ঠিক সেই পুরনো আশঙ্কাই আবার সামনে আসছে। যদি আবারও ব্যাংকিং খাত রাজনৈতিক দখলদারির খেলায় ব্যবহার হয়, তাহলে দেশের ভঙ্গুর অর্থনীতি আরেকটি ধাক্কা সামলাতে পারবে তো? সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হয়েছে ইসলামী ব্যাংককে ঘিরে। কারণ এই ব্যাংকের বিপুল সংখ্যক আমানতকারী রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি শ্রেণীর সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয়। ইতিমধ্যেই গোপনে টাকা তুলে নেওয়ার আলোচনা চলছে বলে নানা মহলে গুঞ্জন ছড়িয়েছে। যদিও প্রকাশ্যে কেউ স্বীকার করছে না, কিন্তু যদি বড় আকারে আমানত প্রত্যাহার শুরু হয়, তাহলে ব্যাংকটি মারাত্মক তারল্য সংকটে পড়তে পারে। আর সেটি হলে পরিস্থিতি শুধু একটি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হবে। সাধারণ মানুষ আতঙ্কে অন্য ব্যাংক থেকেও টাকা তুলতে শুরু করতে পারে। আর ব্যাংকিং সেক্টরে একবার আস্থার সংকট তৈরি হলে সেটি সামাল দেওয়া অত্যন্ত কঠিন। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, বর্তমান অর্থনীতি ইতিমধ্যেই আইসিইউতে থাকা রোগীর মতো। এখানে নতুন করে বড় ধরনের লুটপাট বা অস্থিরতা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ আগের মতো বিশাল রিজার্ভ বা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি এখন আর নেই। সরকার চাইলে নিজেদের বিশ্বস্ত মানুষ গুরুত্বপূর্ণ পদে বসাতেই পারে, সেটি রাজনৈতিক বাস্তবতা। কিন্তু জনগণ এখন একটি বিষয় খুব স্পষ্টভাবে দেখতে চায়, দুর্নীতির সঙ্গে জড়িত বা বিতর্কিত ব্যক্তিদের কি সত্যি আবারও পুরস্কৃত করা হচ্ছে? কারণ মানুষ আজ আর শুধু বক্তৃতা শুনতে চায় না, তারা ফলাফল দেখতে চায়। তারা জানতে চায় ব্যাংক থেকে হারিয়ে যাওয়া টাকা আদৌ ফেরত আসবে কিনা। যারা দেশের অর্থনীতি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তাদের বিচার হবে কিনা। রাজনীতির মঞ্চে এখন নতুন হিসাব শুরু হয়েছে। একদিকে ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে অর্থনৈতিক বাঁচা মরার প্রশ্ন। আর এই দুইয়ের সংঘর্ষে সামনে কি অপেক্ষা করছে, সেটি এখন সবচেয়ে বড় রহস্য। বাংলাদেশ কি আবারও সেই পুরনো অর্থনৈতিক দুঃস্বপ্নের দিকে হাঁটছে, নাকি এবার সত্যিই শিক্ষা নিয়ে নতুন পথ তৈরি হবে? এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে আগামী দিনের রাজনীতি, অর্থনীতি এবং ক্ষমতার ভবিষ্যৎ।